আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা হাজির হলাম আরও একটি পর্বতে। অর্থাৎ এখন যে পর্বটির সমাধান করব সেটা চ্যাপ্টার 1 এর অনুধাবনমূলক কোশ্চেনের সমাধান। তো এই কোশ্চেনের প্রথমে যে কোশ্চেনটা আমরা সমাধান করব ভাইয়া, সেটা হচ্ছে 20 নম্বর কোশ্চেন। দেখো এখানে কি বলছে, এখানে বলছে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে দূরবর্তী রোগীদের চিকিৎসা সেবা দেয়া সম্ভব। ডেফিনেটলি সম্ভব ভাইয়া, এটা কিন্তু আগে হইতো না। অর্থাৎ বাংলাদেশের প্রেক্ষাপটেও যদি বলি, এটা কিন্তু 10 বছর আগেও কিন্তু এটা কল্পনাই করা যাইতো না। বাট এখন কি হচ্ছে, এখন আপনি যদি বাংলাদেশে বসেও আমেরিকার কোনো বিখ্যাত ডক্টরের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন এবং ট্রিটমেন্ট নিতে পারবেন। সেটা কিভাবে? সেই প্রযুক্তিটির নামই হচ্ছে টেলিমেডিসিন সেবা। অথবা বাংলাদেশের প্রত্যন্ত একটা অঞ্চলে, গ্রামের কোনো একটা অঞ্চলে বসেও কিন্তু আপনি শহরগুলোর যে বিখ্যাত ডক্টরগুলো আছে তাদের চিকিৎসা সেবা নিতে পারবেন। এটা কিন্তু খুবই যুগান্তরকারী একটা সিস্টেম। আর এই যে আমাদের প্রযুক্তিটা, এটার কিন্তু বেনিফিট সবচেয়ে আপনারা বেশি পেয়ে গেছেন করোনা টাইমের সময়। অর্থাৎ করোনা প্যান্ডামিকের সময় কিন্তু আমরা বাসায় বসেই দূরবর্তী কোনো বেটার চিকিৎসকের কিন্তু আমরা সেবাগুলো গ্রহণ করে থাকছিলাম। দেখো এবার উত্তরটা দেখো, তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে দূরবর্তী রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার পদ্ধতিটার নামই হচ্ছে টেলিমেডিসিন। তাহলে এখন এই টেলিমেডিসিন সেবাটা কিভাবে কাজ করে ভাইয়া? এটা কাজ করে হচ্ছে, দেখো যে ভিডিও কনফারেন্সিং বা হচ্ছে টেলিকনফারেন্সিং এর মাধ্যমে দূরবর্তী বা প্রত্যন্ত অঞ্চলে মানে দূরবর্তী প্রত্যন্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা সেবা দেয়া, চিকিৎসার এই পদ্ধতিই হচ্ছে টেলিমেডিসিন। অর্থাৎ টেলিমেডিসিন জিনিসটাই হচ্ছে ভাইয়া, দূরবর্তী জায়গায় থেকেও একটা ডক্টরের হচ্ছে যখন আমি ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ট্রিটমেন্ট গ্রহণ করে থাকি, সেটাই হচ্ছে টেলিমেডিসিন সেবা। তাহলে এখানে কিন্তু এটাই বলা হয়েছে যে তথ্য প্রযুক্তি ব্যবহার করেও দূরবর্তী রোগীদের চিকিৎসা সেবা দেওয়া সম্ভব, সেটা হচ্ছে টেলিমেডিসিন প্রযুক্তির মাধ্যমে। এবার দেখো ভাইয়া 21 নম্বর কোশ্চেনটা আমরা যদি দেখি, 21 নম্বর বলছে আগামী বিশ্ব হবে ন্যানো টেকনোলজির বিশ্ব। অবশ্যই দেখো, মানুষ কিন্তু এখন বৃহৎ জিনিস পছন্দ করে না, ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস পছন্দ করে। কারণ বিষয়টা হচ্ছে, দেখো ভাইয়া, আগে যেই আমাদের ডিভাইসগুলোর ওয়েট ছিল, সেটা কিন্তু ওয়েটের দিক থেকে অনেক বেশি ভারী ছিল এবং আমাদের হচ্ছে আকারের দিক থেকে অনেক বেশি বড় ছিল। বাট এখন যে আমরা ডিভাইসগুলো ব্যবহার করি, প্রত্যেকটা কিন্তু আমরা স্লিম ডিভাইস খুঁজি, বা চিকন কোনটা ভালো, কোনটা ওয়েটলেস, একেবারে ওয়েটলেস, সেই জিনিসগুলোকে কিন্তু আমরা খুঁজে বের করি। তো এরকম স্লিম এবং ওয়েটলেস তৈরি করার জন্য ভাইয়া আমাদের কিন্তু ন্যানো টেকনোলজি প্রযুক্তি ব্যবহার করা হয়। কারণ এই ন্যানো টেকনোলজি প্রযুক্তি দিয়ে আমরা একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস তৈরি করতে পারি। ফর এক্সাম্পল, আগে আমি এই এক্সাম্পলটা বারবার দিয়ে থাকি, দেখো শুরুর দিকে যখন কম্পিউটার আবিষ্কার হয়, তখন কিন্তু সেটা একটা রুমের মধ্যে রাখার একটা জায়গা রাখতে হতো, অর্থাৎ একটা রুম জুড়ে একটা কম্পিউটার থাকতো। বাট এখন কিন্তু একটা কম্পিউটার বা একটা ল্যাপটপ, সেটা তুমি কিন্তু হাতে নিয়ে ঘুরে বেড়াইতে পারো। তো এমনও সময় আসবে, একটা কম্পিউটার বা একটা ল্যাপটপ কিন্তু তুমি হচ্ছে পকেটে নিয়ে ঘুরে বেড়াইতে পারবা। আর এটা কিভাবে সম্ভব হবে? এটা সম্ভব হওয়ার একমাত্র দায়িত্ব হচ্ছে ন্যানো টেকনোলজি। অর্থাৎ ন্যানো টেকনোলজি সেবার মাধ্যমে তুমি বড় বড় জিনিসকে ক্ষুদ্র ক্ষুদ্র আকারে নিয়ে আসতে পারবা। আপনারা হচ্ছে দেখবেন আলিফ লাইলার ভেতরে একটা ক্যারেক্টার আছে, সেটা হচ্ছে একটা জাদুর মাধ্যমে একটা মানুষকে, অনেক বৃহৎ মানুষকে একেবারে ক্ষুদ্র আকারে নিয়ে আসা হয়। সেম ওয়েতে এই ন্যানো টেকনোলজি হচ্ছে আমাদের সেই আলিফ লাইলার সেই বিখ্যাত চরিত্রের মতো, যেটা হচ্ছে অনেক বড় ছিল, বাট আস্তে ধীরে করে করে একটা পর্যায়ে অনেক ক্ষুদ্র আকারে চলে আসে। আর এটা কি হবে? আগামী বিশ্বই হবে হচ্ছে এই ক্ষুদ্র জিনিসের উপর নির্ভর করে। তো ভাইয়া দেখো, ন্যানো টেকনোলজি ব্যবহারের মাধ্যমে মানুষ স্মার্ট ওষুধের দ্বারা প্রাণঘাতী ক্যান্সার সহ দুরারোগ্য ব্যাধি হতে মুক্তি পাচ্ছে। প্রতিরক্ষা ব্যবস্থায় ন্যানো রোবট, তারপরে কোয়ান্টাম কম্পিউটিং, বিশ্বব্যাপী বৃহৎ কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হচ্ছে। কার্যকরী এবং সস্তায় শক্তি উৎপাদন সহ পানি বায়ু দূষণ কমানো সম্ভব হচ্ছে। তাই আগামী বিশ্ব হবে ন্যানো টেকনোলজির বিশ্ব। তো এর পরেরটা দেখি ভাইয়া, দেখো 22 নম্বর কোশ্চেনটা কি বলছে। 22 নম্বর বলছে সিমুলেটর ও মডেলিং সফটওয়্যারের মাধ্যমে প্রশিক্ষণ সম্ভব। সিমুলেটর মানেই হচ্ছে ভাই কৃত্রিম, বিষয়টাকে বোঝায়। তাহলে সিমুলেটর মানে হচ্ছে যেহেতু কৃত্রিম একটা বিষয় বোঝানো হচ্ছে, তাহলে এটা হচ্ছে অবশ্যই ভার্চুয়াল রিয়েলিটি হবে। তো ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে কি প্রশিক্ষণ দেওয়া সম্ভব? ডেফিনেটলি ভাইয়া, আপনি ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে বিমান চালনা শিখতে পারবেন, প্রশিক্ষণ নিতে পারবেন। আপনি হচ্ছে বাইক চালানো শিখতে পারবেন, কার যে কোনো ধরনের গাড়ি চালানো শিখতে পারবেন। বিভিন্ন কাজগুলো কিন্তু আমরা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে করতে পারবো। কারণ এখানে হচ্ছে ঝুঁকিমুক্ত শেখার একটা ব্যবস্থা। অর্থাৎ আপনি প্রকৃত পক্ষে বাস্তব নয়, কিন্তু বাস্তবের মতো একটা ফিল নিতে পারবেন। দেখেন এখানে কি বলা হয়েছে, ভার্চুয়াল রিয়েলিটি এমন এক ধরনের কৃত্রিম পরিবেশ যা ব্যবহারকারীর কাছে একেবারে রিয়েল বলে মনে হবে, বাট আসলেই কিন্তু সেটা রিয়েল নয়। মোটর গাড়ি, জাহাজ ইত্যাদি চালানোর প্রশিক্ষণ সংশ্লিষ্ট সিমুলেটর এবং মডেলিং সফটওয়্যারের মাধ্যমে প্রশিক্ষণ সংশ্লিষ্ট কৃত্রিম পরিবেশ তৈরি করে বাস্তবের ন্যায় এখানে একটা
প্রশিক্ষণের ব্যবস্থা তৈরি করা হয়, কিন্তু আসলে বাস্তব নয়, মরীচিকার মতো ভাইয়া। মানে আপনি ফিল নিচ্ছেন বাস্তবতার মতো, বাট সত্যিকার অর্থে বাস্তব নয়, বাট আপনি শিখতে পারতেছেন বাস্তবের পরিবেশের মতোই। সেই জিনিসটাই হচ্ছে সিমুলেটর এবং হচ্ছে মডেলিং সফটওয়্যার। নেক্সট দেখো 23 নম্বর কোশ্চেনটা আসলে কি বলছে, কোন প্রযুক্তিতে সারা বছর আমের ফলন সম্ভব? মানে 12 মাসে আম আপনাকে চাষ করার কথা বলছে ভাইয়া। এটা কিন্তু দেখেন আমাদের উৎপাদন রিলেটেড যদি কোনো বিষয় বলে, মানে এখানে দেখেন উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, মানে সারা বছর ফলন দিবে, মানে হচ্ছে ফল ধরবে, মানে কি উৎপাদন বৃদ্ধি পাবে। আর উৎপাদন নির্ভর যদি কোনো প্রযুক্তির কথা বলে তাহলে ডেফিনেটলি সেটা কি হবে, জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং। তাহলে কি হবে ভাইয়া, জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং। অর্থাৎ জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আমরা কি করতে পারি, আমাদের নর্মালি আম গাছ আমরা জানি বছরে একবার ফলন দেয় বা একবার হচ্ছে আম দেয়। তো সেক্ষেত্রে আমরা এখানে জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এর যে প্রজাতি আছে, ভ্যারিয়েশন আছে, ভ্যারাইটিস আছে, সেটাকে আমরা পরিবর্তন করে ফেলবো। সেটা কিভাবে, তার জিনগত পরিবর্তনের মাধ্যমে। পরিবর্তন করার পর নতুন যে আমাদের প্রজাতি তৈরি হবে, যে আম গাছটা তৈরি হবে, সেটা দেখা যাবে 12 মাস আমাদের আম দিচ্ছে। অর্থাৎ দেখো জীবদেহে জিনোমকে প্রয়োজন অনুযায়ী সাজিয়ে বা একাধিক জীবের জিনোমকে জোড়া লাগিয়ে নতুন একটা জীবকোষ তৈরি করা হয়। এই কৌশলটাই হচ্ছে জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং। জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং প্রযুক্তির রিকম্বিনেট ডিএনএ, ওই যে পরিবর্তনশীল যে ডিএনএটা আছে, এর মাধ্যমে যেসব জিন পুষ্টির বাহক, ফলবর্ধক, সালোক সংশ্লেষণ ক্ষমতা সম্পন্ন এবং সারা বছর ফলনশীল, সেসব জিনকে বিভিন্ন নিকটবর্তী কিংবা দূরবর্তী উদ্ভিদ থেকে সংগ্রহ করে আমের চারায় ঢুকিয়ে সারা বছর আমের ফলন পাওয়া সম্ভব হচ্ছে। তাহলে আমরা কি করতে পারি ভাইয়া, সারা বছর আমের যদি ফলন পেতে চাই তাহলে অবশ্যই আমাকে কি জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এই প্রযুক্তি ব্যবহার করে সেই আমাদের বা প্রজাতিটা তৈরি করতে হবে। সেজন্যই বলা হয়েছে যে কোন প্রযুক্তিতে সারা বছর আমের ফলন পাওয়া সম্ভব, সেটা হচ্ছে জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি ব্যবহার করে। এবার দেখো 24 নম্বর কোশ্চেনটা বলছে ভাইয়া, তথ্য প্রযুক্তি নির্ভর বিশ্বই হচ্ছে বিশ্বগ্রাম। জি অবশ্যই। দেখো আমরা একটা বিশ্বকে একটা গ্রামের মতো সাইজে কেমনে নিয়ে আসবো, সেটা হচ্ছে তথ্য প্রযুক্তি ব্যবহার করে। আমরা ইন্টারনেটের মাধ্যমে দেখো আমাদের এখানে বসেই কিন্তু উগান্ডার একটা ব্যক্তির সাথে কথা বলতে পারতেছি। অর্থাৎ দেখো তুমি কিন্তু বসে আছো এখানে, বাট মানে একটা বাংলাদেশের কোনো একটা অঞ্চলে, বাট আপনি কথা বলতে পারতেছেন উগান্ডার মতো একটা জায়গারও বাসিন্দার সাথে। তাহলে কি হলো জিনিসটা, আপনার এরকম ফিল হবে সে আপনার ফ্রেন্ড সার্কেল, মানে বাই ব্রাদার টাইপের এরকম। তাহলে দেখেন বসে আছেন এক জায়গায়, কিন্তু মুহূর্তে কত হাজার হাজার কিলোমিটার দূরের একজন ব্যক্তির সাথে কথা বলতে পারতেছেন, যোগাযোগ করতে পারতেছেন। তাহলে এই জিনিসটা আপনাকে ফিল দেবে যে ও মনে হয় আমার পাশের গ্রামের কেউ একজন বা একই গ্রামের কেউ একজন। এই যে পুরা বিষয়টা, মানে পুরা বিশ্বটাকে আপনি ইন্টারনেট বা প্রযুক্তির মাধ্যমে একটা গ্রামের মতো অবস্থানে পরিবর্তন করে ফেলছেন। অর্থাৎ বিশ্বগ্রাম বলতে এমন এক পরিবেশকে বোঝানো হচ্ছে যেখানে পৃথিবীর সকল মানুষ একক সমাজে বসবাস করার যে ফিল, সেটা কিন্তু পেয়ে থাকবে ইলেকট্রিক মিডিয়া বা তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে, একে অপরকে সেবা প্রদান করে থাকবে। তথ্য প্রযুক্তি ছাড়া এই বিশ্বগ্রাম কল্পনা করাও নির্ভর। এখন আপনি বিশ্বকে শুধু মনে মনে কল্পনা করলেন একটা গ্রামের মতো যে পাশাপাশি আছে, আপনার মনে করেন কোনো প্রযুক্তি নাই, ইন্টারনেট নেই, সেই ক্ষেত্রে কিন্তু আপনি মনে করতে পারবেন না। তখন কিন্তু উগান্ডার ব্যক্তির সাথে কথা বলতে হলে আপনাকে উগান্ডা গিয়েই তারপরে কথা বলতে হবে। এবার দেখো 25 নম্বর কোশ্চেনটা যদি আমরা দেখি ভাইয়া, 25 নম্বরটা কি বলছে। 25 নম্বর কোশ্চেনটা বলছে যে বায়ো ইনফরমেটিক্সে ব্যবহৃত ডেটাগুলো কি কি, মানে বায়ো ইনফরমেটিক্সে জীবন সম্পর্কিত ডেটাগুলো বিশ্লেষণ করে সংরক্ষণ করে। তাহলে এই ডেটাগুলো কি 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 হবে, দেখো ডেটাগুলো হবে যেহেতু বায়ো ইনফরমেটিক্স মানে বায়োলজিক্যাল ডেটা হবে, সেখানে বায়োলজিক্যাল ডেটাগুলো কি কি হতে পারে, ডিএনএ, জিন, অ্যামিনো অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড, এই জিনিসগুলোই হচ্ছে বায়ো ইনফরমেটিক্সের কাঁচামাল বলতে পারো। অর্থাৎ এই জিনিসগুলো হচ্ছে বায়ো ইনফরমেটিক্সে কাজে লাগে। অর্থাৎ এইগুলোই সংরক্ষণ বিশ্লেষণ করেই কিন্তু বায়ো ইনফরমেটিক্সের যে বিষয়গুলো সেগুলো হচ্ছে তৈরি করা হয়। দেখো বায়ো ইনফরমেটিক্স হলো বিজ্ঞানের সেই শাখা যা বায়োলজিক্যাল ডেটা পরিমাপ করা হয় এবং অ্যানালাইসিস করার জন্য প্রযুক্তিতে ব্যবহার করা হয়। বায়ো ইনফরমেটিক্স ডেটাবেজে জিন ব্যাংক, নিউক্লিওটাইড সিকোয়েন্স, প্রোটিন সিকোয়েন্স ইত্যাদি বিষয় থাকে। এসব হতে প্রাপ্ত ডেটাকে ব্যবহার করে জৈব জেনেটিক্স প্রযুক্তির সংরক্ষণ, বিশ্লেষণ এবং একত্রীকরণের কাজ কম্পিউটারের মাধ্যমে করা সম্ভব, যা জিন ভিত্তিক নতুন ঔষধ আবিষ্কার বা উন্নয়নের কাজে কাজ করে। অর্থাৎ বায়োলজিক্যাল তথ্যগুলোকে পরিমাপ, সংরক্ষণ বা প্রক্রিয়াকরণ করার যে পদ্ধতি, সেটাকে বলা হয় বায়ো ইনফরমেটিক্স। 26 নম্বর কোশ্চেনটা ভাই একটু দেখো, 26 নম্বরটা কি বলছে। তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশ্বকে হাতের মুঠোয় এনে দিয়েছে। ভাইয়া এই কোশ্চেন কিন্তু সবাই বুঝো, এটা আর ব্যাখ্যা করার কিছু নাই, কারণ তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমেই কিন্তু পুরো বিশ্বটাকে আপনি একেবারে হাতের মুঠোয় এরকম ভাবে কিন্তু একেবারে হাতের মুঠোয় আপনি নিয়ে চলে আসছেন। অর্থাৎ একেবারেই আমরা কি
আমাদের নিকটবর্তী নিয়ে আসছে, অর্থাৎ পুরো বিশ্বটা তোমার এখন হাতের মুঠোয়। কিভাবে সেটা? আপনি কিন্তু যে কোনো কাজ আপনারা হাতের উপরে যে মোবাইল ফোনটা থাকে সেটা দিয়েই কিন্তু করতে পারেন। যে কোনো কাজ, এমন কোনো কাজ নেই কিন্তু আমরা ফোন দিয়ে বা হচ্ছে আমাদের যে কাছের ডিভাইস থাকে এটা দিয়ে করতে পারবো না। মানে হাতের মুঠোয় বলতে আমাদের বোঝানো হয়েছে কাছাকাছি নিয়ে আসা হয়েছে, অর্থাৎ আমাদের হাত যেমন কাছাকাছি বডি থেকে, এরকম একটা বিষয় বোঝানো হয়েছে। তাহলে দেখো, আধুনিক যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে এবং দ্রুত যোগাযোগের সুবিধার ফলে পৃথিবী ছোট হয়ে আসছে। পৃথিবী ছোট হয়ে আসছে বলতে ভাইয়া পৃথিবীটা যত বড় এখান থেকে যে ছোট হয়েছে এরকম না, জাস্ট মনে হয়েছে যে পৃথিবীর হচ্ছে যোগাযোগ ব্যবস্থা অনেক দ্রুত হয়ে গেছে। আমি এখান থেকে ওই জায়গাতে যাইতে যে টাইমটা লাগতো আগে, এখন কিন্তু অনেক কম টাইম লাগে, অর্থাৎ এই জিনিসটা অনুযায়ী ছোট বোঝানো হয়েছে। কোথায় কখন কি ঘটছে তা এখন আমরা খুব দ্রুত ইন্টারনেটের মাধ্যমে জানতে পারি। আর এসব সম্ভব হয়েছে কেবলমাত্র তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির প্রসার এবং প্রসারের কারণে। প্রত্যেকের নিকটই এখন স্মার্টফোন এবং ইন্টারনেট চলে এসেছে, যা পুরো বিশ্বকে আমাদের হাতের মুঠোয় এনে দিয়েছে। তাহলে আমরা কি করতে পারি ভাইয়া? স্মার্টফোন ব্যবহার করে বিশ্বটাকে একেবারে এরকম একটা হাতের মুঠোয় নিয়ে আসতে পারি। আপনারাও ট্রাই করবেন, দেখবেন মুঠোর মধ্যে চলে আসবে। এবার দেখো 27 নম্বর কোশ্চেনটা কি বলছে। বলছে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যাখ্যা করো। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যাখ্যা করতে বলছে। দেখো, কৃত্রিম বুদ্ধিমত্তা কি? মানুষের বুদ্ধিমত্তা এবং চিন্তা শক্তিকে কৃত্রিম উপায়ে কম্পিউটার দ্বারা পরিচালনা করার যে বিষয়, সেটাকেই বলা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা। অর্থাৎ মানুষের চিন্তা শক্তি এবং বিশ্লেষণ করার যে ক্ষমতা আছে, এটাকে আমরা যখন কম্পিউটারের মাধ্যমে ইউজ করব, ব্যবহার করব, সেটাকে বলা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা। বুদ্ধিমত্তা হলো কতকগুলো গুণের সমষ্টি যার সাহায্যে জ্ঞান আহরণ করা যায় এবং তার প্রয়োগ পরিস্থিতি বুঝে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায়, এটাই হচ্ছে আমাদের বুদ্ধি। আর এই বুদ্ধিমত্তা যখন কৃত্রিম উপায়ে একটা কম্পিউটার প্রয়োগ করতে পারে যে এই টাইমে কোন কাজটা করা উচিত, মানে কৃত্রিমভাবে তার মধ্যে বিচার করার ক্ষমতা যখন তৈরি হয়, সেটাকে বলা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা। মেশিন লার্নিং, রোবোটিক্স, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং প্রভৃতি কৃত্রিম বুদ্ধিমত্তার বিভিন্ন ক্ষেত্র। পঞ্চম প্রজন্মের কম্পিউটারে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি যুক্ত করা হয়ে থাকে। দেখেন, এখন আমরা কিন্তু চ্যাট জিপিটি, এআই, এই জিনিসগুলো দিয়ে কিন্তু ভাইয়া আমরা কি করতে পারি? এগুলো দিয়ে কিন্তু আমাদের তথ্যগুলো জানতে পারি। এটাও কিন্তু ওরা কৃত্রিমভাবে তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে আমাদের হচ্ছে যেই মানে অ্যান্সারগুলো, কোশ্চেনগুলো তাদের করা হয়, অ্যান্সারগুলো তারা প্রোভাইড করে আমাদের। কারণ এটা হচ্ছে তার নিজের বিচার করার বা বিশ্লেষণ করার ক্ষমতা থেকে কিন্তু আমাদের অ্যান্সারগুলো দিয়ে থাকে। তো এবার দেখো 28 নম্বর কোশ্চেনটা কি বলছে ভাইয়া। 28 নম্বর কোশ্চেনটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা এক ধরনের এক্সপার্ট সিস্টেম, বুঝিয়ে লেখো। হ্যাঁ, অবশ্যই। আমরা যে কম্পিউটারকে আগে ইউজ করতাম, সেই কম্পিউটারে একটা নির্দিষ্ট কোডিং দেওয়া থাকতো, যতটুকু কোডিং দিয়ে দিতাম ওই কোডিং থেকে সে কি করতো, আমাদের হচ্ছে আউটপুট বের করে দিত। অর্থাৎ কোডিংয়ে যা বলা আছে তাই কিন্তু সে বলে দিতে পারতো। বাট এখন কৃত্রিম বুদ্ধিমত্তায় যে প্রোগ্রামগুলো ব্যবহার করা হয় ভাইয়া, সেখানে কি হয়? সেখানে হচ্ছে মূলত তোমার যেই বিষয়টা জানার দরকার, সেই বিষয়টা তার জানার বাইরে থেকেও কি করে, বিশ্লেষণ করে। কারণ কৃত্রিম বুদ্ধিমত্তায় ভাইয়া হিউজ পরিমাণ তথ্য তাদের ইনপুট দিতে হয়, হিউজ পরিমাণ তথ্যগুলো ইনপুট দিয়ে রেখে দেওয়া থাকে, সংরক্ষণ করা থাকে। তো তুমি সেখান থেকে যেই কোশ্চেনটাই করো না কেন, তোমার কোশ্চেনটা নিয়ে তারা ওই ডেটাগুলোকে অ্যানালাইসিস করে তারপরে নিজ থেকে একটা অ্যান্সার তৈরি করে তারপরে তোমাকে প্রোভাইড করবে। তার মানে কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে ভাইয়া আগের যে প্রোগ্রামগুলো ছিল, সফটওয়্যারগুলো ছিল, তার থেকে একটু এক্সপার্ট। কারণ আগের সফটওয়্যারে তুমি যা ওকে ডিরেকশন দিবা ওইটাই কিন্তু তোমাকে ডেলিভারি দিত, ওইটাই। এখন মনে করো আগের প্রোগ্রামগুলোতে তুমি বলে দিছো হচ্ছে 5 7 যোগ করলে আমাদের কত হচ্ছে, 12 হচ্ছে, অথবা আবার হচ্ছে 5 5 যোগ করলে 10 হচ্ছে। তার মানে এরকম অ্যান্সারগুলোই কিন্তু তোমাকে শুধু প্রোভাইড করবে, কারণ তুমি শিখাই দিছো এই দুইটা সংখ্যা যোগ করলে এত এত হয়। এখন তুমি যদি তাকে বলো যে ভাইয়া 10 আর হচ্ছে 2 যোগ করলে কত হবে, সে কিন্তু বলতে পারবে না, কারণ তুমি প্রোগ্রামে শিখায় রাখো নাই। বাট এটা এআই এর মাধ্যমে যদি করি, সে কি করবে, তার নিজস্ব চিন্তাধারা, মানে কৃত্রিম বুদ্ধিমত্তা যে আছে, নিজস্ব বিশ্লেষণ করার ক্ষমতা আছে, সেগুলো দিয়ে তোমাকে অ্যান্সারটা দিয়ে দিবে। 29 নম্বর কোশ্চেনটা দেখো। 29 নম্বর কোশ্চেনটা কি বলছে, মানে বাস্তবে, বাস্তবে, আচ্ছা এখানে একটু বানানটা মিস্টেক আছে, তোমরা কি হবে ভাইয়া, বাস্তবে, বাস্তবে অবস্থান করেও কল্পনাকে ছুঁয়ে দেখা সম্ভব। বাস্তবে অবস্থান করেও কল্পনাকে ছুঁয়ে দেখা সম্ভব। আচ্ছা, এটা হচ্ছে ভাইয়া ভার্চুয়াল রিয়েলিটির কথা বলা হয়েছে, ভার্চুয়াল রিয়েলিটির কথা বলা হয়েছে। সেটা কিভাবে? শুধুমাত্র ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে বাস্তবে অবস্থান করেও আমরা কি করব, কল্পনাটাকে ছুঁয়ে দেখার চেষ্টা করব বা ছুঁয়ে দেখা যাবে। এটি কিভাবে? ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে। দেখো, ভার্চুয়াল রিয়েলিটি জিনিসটাই হচ্ছে তুমি বাস্তবে থেকেও, এটা হচ্ছে কল্পনা নির্ভর একটা প্রযুক্তি ব্যবস্থা, কল্পনা নির্ভর একটা প্রযুক্তি ব্যবস্থা, যাতে করে আমি
বাস্তবে থেকেও আমি একটা হচ্ছে ফিল নিতে পারবো। ফর এক্সাম্পল, তুমি চাঁদে যাওয়ার যে ফিলটা সেটা কিন্তু নিতে পারবা, এই জন্য তোমাকে নীল আর্মস্ট্রং হতে হবে না। বা তুমি এভারেস্টের চূড়ায় ওঠার যে একটা ফিল, অর্থাৎ মুসা ইব্রাহিম হতে হবে না যে তোমাকে সত্যিকার অর্থেই এভারেস্টের চূড়ায় উঠতে হবে। এটা কিন্তু আমাদের উঠতে হবে না, বাট আমি ওই উঠলে যেই ফিলটা হবে সেই ফিলটা কিন্তু ভাইয়া তুমি নিতে পারবা এভারেস্টের চূড়ায় ওঠার। অর্থাৎ বাস্তবে অবস্থান করেও কল্পনাকে ছুঁয়ে দেখতে হলে সেই সাথে বাস্তবের মতো শ্রবণ, অনুভূতি, দৈহিক মানসিকভাবে উত্তেজনা, অনুভূতি প্রভৃতি অভিজ্ঞতা অর্জন করতে পারে। মানুষের কল্পনার জগৎকে বাস্তবে রূপ দেয় হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। অর্থাৎ বাস্তবের অবস্থান করেও এই কল্পনাটাকে ছুঁয়ে দেখার যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদের ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তির একটি এক্সাম্পল। তারপর 30 নম্বর কোশ্চেনটা একটু দেখো ভাই, এখানে কি বলছে? অন্য লেখা বা তথ্য স্বত্বাধিকারীর অনুমতি ছাড়া নিজের নামে চালিয়ে দেওয়ার পদ্ধতিকে বলা হয় ভাইয়া প্লেজিয়ারিজম। প্লেজিয়ারিজম অর্থাৎ অন্য লেখা একটা তথ্য কপি পেস্ট করে যদি নিজের নামে তুমি চালিয়ে দাও, সেটা হচ্ছে প্লেজিয়ারিজম। প্লেজিয়ারিজম মানে হচ্ছে একেবারে বাংলায় বললে সেটা হচ্ছে চুরি করা। কিভাবে চুরি করা? অন্যর একটা লেখাটাকে তুমি নিজের নামে চালিয়ে দিছো, তাকে কোনো ক্রেডিট দাও নাই, সেটাকে বলা হয় প্লেজিয়ারিজম। এই হচ্ছে আমাদের বিষয়টা। দেখো প্লেজিয়ারিজম কি? অন্য লেখা তথ্য স্বত্বাধিকারীর অনুমতি ছাড়া নিজের নামে চালিয়ে দেওয়াই হচ্ছে প্লেজিয়ারিজম। সঠিক মানে সূত্র ছাড়া কোনো কিছু রেফারেন্স হিসেবে ব্যবহার না করে এই কাজটা করা হচ্ছে প্লেজিয়ারিজম। অর্থাৎ এটা করা আসলেই উচিত নয়, এটা হচ্ছে নৈতিকভাবে একটা অনৈতিকের বিষয়ের মধ্যে পড়ে। অর্থাৎ এটা হচ্ছে সম্পূর্ণ বেআইনি। তো আমাদের যে কম্পিউটার ইথিক্স আছে সেটার মধ্যেও কিন্তু প্লেজিয়ারিজমের জন্য একটা আমরা হচ্ছে নৈতিকতার বিরোধী হিসেবে কাজ করে। তো এই হচ্ছে আমাদের প্রপারলি অনুধাবনমূলক কোশ্চেনগুলোর সমাধান। আমরা পরবর্তীতে অন্য কোনো কোশ্চেনের সমাধান দেখব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।